ঠিক আছে বাচ্চারা, তো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আজকে আমরা আমাদের তাপগতিবিদ্যার সেকেন্ড লেকচার আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট, আজকে থেকে আসলে মেইন পড়া শুরু। ঠিক আছে, তো দেখো শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা বা টেম্পারেচার। ওকে, ঠিক আছে। দেখো, তো গত ক্লাসে আমরা তাপ নিয়ে আলোচনা করছি না, তো আজকে আমরা তাপমাত্রা পড়বো। তো দেখো দেখো মনোযোগ দাও। এখানে আমরা একটা বস্তু নিচ্ছি বাচ্চারা, বুঝছো? হ্যাঁ, তাহলে এই যে বস্তুটা আছে না, হ্যাঁ আছে, তো এটা হচ্ছে অ্যাম্বরের একটা বস্তু, তার একটা টেম্পারেচার আছে। মনে করো এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রি? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের একটা বস্তু আছে। এখন আমরা কি করবো জানো? আমরা এখন এটা নিজ দিয়ে আগুন লাগাই দিব বাচ্চারা। আমাদের কাজে হচ্ছে আগুন লাগাই দেওয়া, মানে হচ্ছে তাপ দেওয়া আর কি। হ্যাঁ, আচ্ছা বলো তো, আমরা যদি এই বস্তুটার মধ্যে তাপ দিতে থাকি তাহলে এই বস্তুটা কি গরম হইতে থাকবে না? হ্যাঁ, গরম হইতে থাকবে। গরম হইলে কি তাপমাত্রা এটাই থাকবে না বাড়বে? বলো না, বাড়বে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে না, এটা বাইরে কত হয়েছে মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস। তো বাচ্চারা বিষয়টা কি হচ্ছে দেখো, যখন আমরা তাপ দেই নাই তখন তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ কিন্তু ছিল। হ্যাঁ, যখন আমরা তাপ দিচ্ছি তার ভিতরের কিন্তু এনার্জি বাড়ছে, তাপ বাড়ছে, যার কারণে তাপমাত্রা বাড়ছে। তাহলে বাচ্চারা তোমরা কি এটা বুঝতে পারছো? যত বেশি তাপ দিচ্ছি তাপমাত্রা কিন্তু তত বাড়ছে। হ্যাঁ, তাহলে তাপমাত্রা আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তাপমাত্রা কি, তুমি বলবো ভাইয়া তাপমাত্রা হচ্ছে তাপের বহিঃপ্রকাশ। তাপের বহিঃপ্রকাশ। যখন তাপ কম ছিল তাপমাত্রা কম ছিল, যখন তাপ বাড়ছে তাপমাত্রা বাড়ছে। আরে মজা না? হ্যাঁ, তাহলে তুমি বলবো ভাইয়া তাপমাত্রাটা হচ্ছে তাপের বহিঃপ্রকাশ। যেটা দিয়ে আমরা কি বুঝি? যেটা দিয়ে আমরা বুঝি যে একটা বস্তু কেমন গরম বা কেমন ঠান্ডা, সেই জিনিসটা বোঝা যায়। বুঝছো না? বোঝা নাই? ওকে, তাহলে আমরা বুঝলাম যে তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে তাপের বহিঃপ্রকাশ, যেটা দিয়ে আমরা বুঝি যে একটা বস্তু কেমন গরম, সেই জিনিসটা বুঝি। হ্যাঁ, ঠিক আছে না? ওকে, তাহলে তাপমাত্রা কি সেই জিনিসটা আমরা বুঝে গেলাম যে আসলে এটা তাপেরই ফল বা তাপের বহিঃপ্রকাশ। যখন তাপ বেশি থাকে তখন দেখলাম যে তাপমাত্রা বেশি, যখন তাপ কম থাকে তখন দেখলাম তাপমাত্রা কম। ওকে, তাহলে তাপমাত্রা হচ্ছে তাপের বহিঃপ্রকাশ, যেটা দিয়ে আমরা বুঝি একটা বস্তু কেমন গরম সেই জিনিসটা বুঝি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এই তাপমাত্রা নিয়ে আমরা ফিজিক্সের যে শাখায় পড়ি সেই শাখাটার নাম কি জানো? সেটার নাম হচ্ছে থার্মোমিতি। হ্যাঁ, তাহলে আমরা তাপমাত্রা নিয়ে ফিজিক্সের যেই শাখায় পড়ি সেটা হচ্ছে থার্মোমিতি। আর তাপমাত্রা যে মিটার দিয়ে মাপি সেটা হচ্ছে থার্মোমিটার। ওকে, তাহলে দুইটা জিনিস দেখো, একটা হচ্ছে থার্মোমিতি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে থার্মোমিটার। বাচ্চারা বুঝছো? হ্যাঁ, তো দেখো, তাহলে থার্মোমিতি হচ্ছে আমরা ফিজিক্সের যে শাখায় তাপমাত্রা নিয়ে পড়ি সেটা হচ্ছে থার্মোমিতি, আর যে মিটার দিয়ে তাকে মাপি সেটা হচ্ছে থার্মোমিটার। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম যে তাপমাত্রা কি, থার্মোমিতি কি, থার্মোমিটার কি। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তো এখন দেখো, আচ্ছা আমাদের এই যে তাপমাত্রা তাকে তো মাপা যায় না? হ্যাঁ, মাপা যায়। যেহেতু তাকে মাপা যায় তাহলে অবশ্যই সে রাশি, এবং সে কোন ধরনের রাশি? সে হচ্ছে স্কেলার রাশি বাচ্চারা, কারণ তাকে মাপার জন্য দিকের দরকার হয় না। হ্যাঁ, তাহলে সে স্কেলার রাশি। ওকে, তার মাত্রা কত তোমরা কি জানো? হ্যাঁ, তার মাত্রা হচ্ছে থিটা। ঠিক আছে, তার তাপমাত্রাটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে আমরা তার রাশি বুঝলাম, মাত্রা বুঝলাম, এখন একটু একক বুঝবো। বুঝছো? একক আমি জিনিসটা উপরে লিখি, দেখো একক। বাচ্চারা মনোযোগ, তার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, এটা ডিগ্রি এগুলো। হ্যাঁ, ডিগ্রি অথবা ডিগ্রি কেলভিন, অথবা শুধু আমরা এটাকে কেলভিন দ্বারা প্রকাশ করি। ডিগ্রি কেলভিন না লিখে শুধু কেলভিনও বলি। আচ্ছা, তো এখন দেখো দেখো দেখো, আচ্ছা আমাদের এই যে কেলভিনটা আছে না, হ্যাঁ এটা হচ্ছে তোমার এসআই একক, বা এটাকে আমরা এমকেএস পদ্ধতি বলি। এমকেএস পদ্ধতি তো আমাদের সিস্টেম ইন্টারন্যাশনাল, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের সিজিএস একক, বুঝছো? আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এফপিএস একক। তাহলে কি বলতেছি দেখো, তাহলে আমাদের তাপমাত্রার একক কি হইতে পারে? ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, ডিগ্রি ফারেনহাইট হইতে পারে, ডিগ্রি কেলভিন হইতে পারে। এই যে ডিগ্রি কেলভিন বা কেলভিন, এটা হচ্ছে আমাদের এসআই একক, আমরা এটাই কিন্তু ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, আর ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এফপিএস। এই নিয়ে তো কোনো সমস্যা নাই। ওকে, তাহলে তার তিনটা একক আমরা বুঝলাম। আচ্ছা আচ্ছা, তার প্রকাশ কি বাচ্চারা? প্রকাশ তাকে কি দিয়ে প্রকাশ করা হয়? শোনো না, তাকে প্রকাশ করা হয় থিটা বা স্মল টি বা ক্যাপিটাল টি, এরকম
এই সাইনগুলা দিয়ে আমরা তাপমাত্রাকে প্রকাশ করি। এর মধ্যে এই যে ক্যাপিটাল টিটা আছে না, হ্যাঁ এটা আমরা কেলভিনের জন্য ফিক্স করে দিছি যে কেলভিন ভাইয়া এটা আপনার জন্য ফিক্স, মানে কেলভিন তাপমাত্রা হইলে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। বাকি যে থিটার টি আছে, স্মল টি আছে, এই দুইটা তুমি সেলসিয়াস ফারেনহাইটের জন্য ইউজ করতে পারো, সমস্যা নাই। ওকে, মানে আমরা বলতে যাচ্ছি যে আমরা তিনটা সাইন দিয়ে তো তাপমাত্রাকে প্রকাশ করি, হ্যাঁ, যার মধ্যে ক্যাপিটাল টিটা আমরা কেলভিনের জন্য ফিক্স করে দিয়েছি। যেমন আমরা বলি যে তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন, তাই না? হ্যাঁ, ক্যাপিটাল টি আমরা কেলভিনের জন্য ফিক্স করছি, আর বাকি দুইটাকে আমরা সেলসিয়াস বা ফারেনহাইটের হইলে প্রকাশ করতে পারি। এটা ন্যাচারাল, মানে সাধারণত আর কি। ঠিক আছে, আচ্ছা তো বাচ্চারা তাহলে আমরা কি পড়লাম দেখো। তাহলে আমরা বুঝলাম যে তাপমাত্রা কি, তাপমাত্রা হচ্ছে তাপের বহিঃপ্রকাশ। যেটা কি বোঝায়? এটা বোঝায় যে একটা বস্তু কেমন গরম সেটা বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা নিয়ে আমরা ফিজিক্সের যে শাখায় পড়ি সেটার নাম কি? থার্মোমিটার। আর যেটা দিয়ে মাপি তাপমাত্রা, যেটা দিয়ে মাপি সেটা হচ্ছে থার্মোমিটার। হ্যাঁ, তাহলে তার প্রকাশ কি, একক কি, মাত্রা কি, সেই জিনিসটা আমরা বুঝলাম। এখন তার আমরা প্রকারভেদ বুঝবো, বুঝছো? প্রকারভেদ। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তো আমরা এখন একটু প্রকারভেদগুলো বুঝি। দেখো যে তাপমাত্রা কি কি প্রকার হইতে পারে। হ্যাঁ, তো আমরা তাপমাত্রাকে ক্লাসিফিকেশন করছি। হ্যাঁ, একটা হচ্ছে নিম্ন তাপমাত্রা। নিম্ন তাপমাত্রা বাচ্চারা একটু দেখো না, একটা হচ্ছে সাধারণ তাপমাত্রা। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে উচ্চ তাপমাত্রা। হ্যাঁ ওকে, তো দেখো দেখো উচ্চ তাপমাত্রা, ইংলিশগুলো একটু শিখবা। হ্যাঁ, এদিকে তাকাও, যেটা নিম্ন তাপমাত্রা এটাকে আমরা লো টেম্পারেচার বলি। আচ্ছা ঠিক আছে, লো টেম্পারেচার। ওকে, যেটা সাধারণ তাপমাত্রা না, এটা আমরা কমন বলি, কমন। ঠিক আছে, কমন। ওকে দাঁড়াও, কমন টেম্পারেচার। আর যেটা হাই টেম্পারেচার আছে না, এটাকে আমরা মানে উচ্চ তাপমাত্রা যেটা, আমরা এটাকে হাই টেম্পারেচার বলি। ওকে, তো বিষয়টা বুঝো, বিষয়টা আমরা কি করতে চাচ্ছি আসলে। আমরা আসলে চাচ্ছি যে আমাদের যে টেম্পারেচার আছে তাদেরকে আমরা একটু ক্লাসিফিকেশন করলাম। হ্যাঁ, কিভাবে ক্লাসিফিকেশন করি দেখো। তো নিম্ন তাপমাত্রা বলতে কাদের বোঝায়? নিম্ন তাপমাত্রা বলতে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচের তাপমাত্রাকে আমরা নিম্ন তাপমাত্রা বলি। যেমন এই যে -5 ডিগ্রি সেলসিয়াস আছে না, হ্যাঁ তাহলে এটা তো অবশ্যই 0 ডিগ্রির বেশি, তাই না? 0 ডিগ্রি বেশি, 0 ডিগ্রির চেয়ে কম। তাহলে 0 ডিগ্রির নিচে যে তাপমাত্রাগুলো আছে তাদেরকে আমরা বলি নিম্ন তাপমাত্রা, লো টেম্পারেচার। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে মানে 0 ডিগ্রি সেলসিয়াস সমান বা তার চেয়ে বেশি, 500 ডিগ্রি সেলসিয়াসের সমান বা তার চেয়ে কম। এর মানে হচ্ছে 0 থেকে 500 পর্যন্ত যে তাপমাত্রাটা সেটাকে আমরা বলি কমন টেম্পারেচার বা সাধারণ তাপমাত্রা। আর যদি 500 ডিগ্রির বেশি হয়ে যায় তাপমাত্রা, তখন আমরা বলি হাই টেম্পারেচার। বুঝছো না? বুঝো নাই? তাহলে বিষয়টা দেখো, তাহলে আমরা কিন্তু তাপমাত্রা বিভিন্ন প্রকার তাপমাত্রা হইতে পারে, তাদেরকে আমরা এই 3টা ক্লাসিফিকেশন করে ফেললাম। যে তাপমাত্রা যখন 0 ডিগ্রির নিচে হয় তখন আমরা এটাকে বলি লো টেম্পারেচার, যখন 0 থেকে 500-র মধ্যে হয় তখন আমরা এটাকে বলি কমন টেম্পারেচার, যখন 500-র বেশি হয়ে যায় তখন আমরা এটাকে বলি হাই টেম্পারেচার। ঠিক আছে, তো আমরা তাপমাত্রা বিষয়ে জিনিসগুলো বুঝলাম যে তাপমাত্রা কি, তাপমাত্রা কিভাবে আমরা পরিমাপ করি, তাই না? থার্মোমিটার দিয়ে। তার একক কি, প্রকাশ কি, মাত্রা কি, এবং তার প্রকারভেদ কি, তাই না বাচ্চারা? হ্যাঁ, তাহলে তাপমাত্রা নিয়ে আমরা এই পর্যন্ত বুঝলাম। ঠিক আছে না? তো এখন দেখো আমরা সামনের দিকে যাই। বাচ্চারা দেখো, এখন আসলে আমাদের মেইন পড়া শুরু হবে। হ্যাঁ, এতদিন পর্যন্ত মানে গত লেকচার আজকে এই পর্যন্ত যা পড়ছে এগুলো আসলে নর্মাল জিনিস, হ্যাঁ বেসিক বলতে পারো। এখন থেকে তোমার পরীক্ষায় আসা শুরু হবে বাচ্চারা, তোমরা রেডি হয়ে যাও। দেখো তো ঠিক আছে, এখন আমরা কি পড়বো দেখো। এখন আমরা পড়বো তাপীয় সমতা। কি পড়বো? তাপীয় সমতা, যেটাকে ইংলিশে কি বলে জানো? থার্মাল। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম। ওকে, থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায় সেটা বুঝো বাচ্চারা, মনোযোগ দাও। তোমাকে আমি বললাম যে আচ্ছা মনে করো আমরা এখানে একটা বস্তু নিছি, বুঝছো? আচ্ছা, এই বস্তু তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ ওকে, আচ্ছা 20 না, আরো কমাই দিই, দেখো 10 ডিগ্রি করে দিছি। এখানে আমরা আরেকটা বস্তু নিছি, বুঝছো, যেটাকে মাত্র চুলার উপর থেকে বার করছি। মনে করো এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। যাও 100 ডিগ্রি সেলসিয়াসে বলে দিলাম। তাহলে বিষয়টা বুঝো, আমরা দুইটা বস্তু নিছি, একটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখো তো দুইটা বস্তু আমরা কোথায় রাখছি? আমরা পরিবেশের মধ্যে রাখছি। রাখার ফলে কি হবে শোনো। তাহলে এটা যদি পরিবেশের থাকে তাহলে পরিবেশের তাপমাত্রা মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস বাচ্চারা। হ্যাঁ, পরিবেশের তাপমাত্রা কিন্তু বেশি, কিন্তু এই বস্তুর তাপমাত্রা কিন্তু কম, গরিব সে, তাই না? তাহলে কি করবে পরিবেশ? কি করবে? তাকে তাপ দিবে।
ওকে, তাহলে আমাদের এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বস্তুটা আছে সে কি করছে, সে হচ্ছে পরিবেশ থেকে তাপ নিচ্ছে। বাচ্চারা, সে যদি তাপ নিতে থাকে তাহলে তার তাপমাত্রা কি এটাই থাকবে না বাড়বে? বাড়তে থাকবে, বাড়তে 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 কোনো এক সময় সে পরিবেশের তাপমাত্রা অর্জন করবে না? করবে না, করে ফেলবে। হ্যাঁ, তাহলে 10 ডিগ্রি থেকে সে তাপ নিয়ে 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 পরিবেশের তাপমাত্রা অর্জন করছে। তো বাচ্চারা বলো তো, যখন সে পরিবেশের তাপমাত্রা অর্জন করছে তখন তার তাপমাত্রা যা, পরিবেশের তাপমাত্রা কি তাই? হ্যাঁ, সেম হয়ে গেছে, তাই না? তখন কি তার তাপের আর আদান প্রদান হবে? সে কি আর তাপ রিসিভ করবে বাচ্চারা? না। তাহলে বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যখন ওই বস্তুর তাপমাত্রাটা পরিবেশের তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে তখন ওই বস্তুর তাপ আদান প্রদান করবে না, মানে তাপ আর নিচ্ছে না। তখন আমরা কি বলবো জানো? তখন আমরা বলবো এই বস্তুটা পরিবেশের সাথে তাপীয় সমতায় আছে। কি বলছি দেখো, যখন দুইটা বস্তু একই তাপমাত্রায় থাকে, মনে করো একটা বস্তু তার সংস্পর্শে আর একটা বস্তু আছে, যখন দুইটা বস্তু একই তাপমাত্রায় থাকে তখন আমরা বলি তারা তাপীয় সমতায় আছে। তাহলে তাপীয় সমতা হচ্ছে আসলে একটা অবস্থা, যে অবস্থায় দুইটা বস্তু একই তাপমাত্রায় থাকে। ওকে, মানে মেইন কথা হচ্ছে যখন আমরা দেখবো যে দুইটা সংস্পর্শে থাকা বস্তু একই তাপমাত্রায় আছে তখন আমরা বলবো যে তোমরা তাপীয় সমতায় আছো। হ্যাঁ, তাহলে বিষয়টা দেখো, তাহলে আমাদের এই বস্তুটার তাপমাত্রা কত ছিল? 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাই না? হ্যাঁ, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা অবস্থায় সে তাপ নিয়ে 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 30 ডিগ্রি হয়েছে। তাহলে এই বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি, পরিবেশের তাপমাত্রা 30 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে এই বস্তুটা পরিবেশের সাথে তাপীয় সমতায় আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এটার ক্ষেত্রে আমরা বুঝছি, আবার এটার ক্ষেত্রে কি হবে একটু বলো, দেখো দিকে তাকাও। আচ্ছা, তাহলে আমাদের এই ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রা কত বলো তো দেখি? 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? হ্যাঁ, আর তার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, সে কিন্তু এখন ধনী, তাই না? তাহলে আমরা কি জানি, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ যায়, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ যাবে। তাহলে যেহেতু এটার তাপমাত্রা বেশি, এখন সে তাপ ছাড়বে বাচ্চারা। তাহলে সে যদি তাপ পরিবেশকে দিতে থাকে তাহলে তার তাপমাত্রা কি 100 ডিগ্রি থাকবে না কমবে? কমতে কমতে কোনো এক সময় সে পরিবেশের তাপমাত্রা অর্জন করবে। যখন এই বস্তুটা পরিবেশের তাপমাত্রা অর্জন করছে তখন তার তাপমাত্রা যা, পরিবেশের তাপমাত্রা তাই, তখন আমরা বলবো এই বস্তুটা পরিবেশের সাথে তাপীয় সমতায় আছে, তাপীয় সমতায় আছে। বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ, তাহলে আমরা মেইন কথাটা কি বলতেছি দেখো, যখন দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় কি আছে, একই তাপমাত্রায় আছে। হ্যাঁ, মানে মেইনলি কথা হচ্ছে যখন দুইটা বস্তু একই তাপমাত্রায় থাকে তখন আমরা বলি যে তারা তাপীয় সমতায় আছে। হ্যাঁ, তাহলে আমরা যখন দেখলাম যে পরিবেশের চেয়ে কম তাপমাত্রার বস্তু রাখছি তখন সে পরিবেশ থেকে তাপ নিয়ে নিয়ে পরিবেশের তাপমাত্রা অর্জন করছে। এক সময় কিন্তু সে পরিবেশের সাথে সমতায় আসছে। হ্যাঁ, আসছে তো। আচ্ছা, এবার বলো, যখন আমরা পরিবেশের চেয়ে বেশি তাপমাত্রার বস্তু নিছি সে পরিবেশকে তাপ দিচ্ছে, তাই না? হ্যাঁ, পরিবেশকে তাপ দিয়ে সে পরিবেশের তাপমাত্রা অর্জন করছে, তখন তার তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা সমান, তখন আমরা বলবো তুমি পরিবেশের সাথে তাপীয় সমতায় আছো। ঠিক আছে না বাচ্চারা? হ্যাঁ, আচ্ছা একটা জিনিস খেয়াল করো বাচ্চারা, যে এই যে বস্তুটা আছে না, হ্যাঁ সে কিন্তু পরিবেশকে তাপ দিচ্ছে, কিন্তু পরিবেশে কিন্তু বিশাল তাপ আছে। শোনো, এই বস্তুর মধ্যে যে তাপ আছে তার তুলনায় পরিবেশ, দেখো মনে করো আমরা এটা একটা বস্তু নিলাম, তাহলে এই বস্তুর মধ্যে যে তাপ আছে তার তুলনায় আমাদের পরিবেশে কি বিশাল তাপ আছে না? হ্যাঁ, তারপরেও সে কিন্তু পরিবেশে তাপ দিচ্ছে। কেন? কারণ তার তাপমাত্রা বেশি, পরিবেশের তাপমাত্রা কম। তাহলে বিষয়টা হচ্ছে আসলে কার তাপ বেশি আছে কার তাপ কম আছে এটার উপর তাপের স্থানান্তর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? তাইলে নির্ভর করে কার তাপমাত্রা বেশি। হ্যাঁ, যদি তার তাপমাত্রা বেশি হয় সে কি করবে? তাপ স্থানান্তর করবে। হ্যাঁ, তাহলে সে তাপ দিয়ে দিয়ে এক সময় কি করছে? পরিবেশের তাপমাত্রা অর্জন করছে, করে তাপীয় সমতায় আসছে। তাহলে বাচ্চারা আমরা কি এটা বলতে পারি আমরা আশেপাশে যা দেখতেছি সবাই কিন্তু পরিবেশের সাথে তাপীয় সমতায় থাকবে? কেন? কারণ সে যদি তাপমাত্রা বেশি তার থাকে সে কি করবে? এক সময় কিন্তু সে তাপ ছাড়তে ছাড়তে পরিবেশের তাপমাত্রা অর্জন করবেই, কারণ অর্জন করা ছাড়া সে কি করবে? থাকতে পারবে না, সে তাপের স্থানান্তর করতেই থাকবে। বুঝছো না? বোঝো নাই? তাহলে আমরা যে বস্তুই রাখি না কেন, আমরা যদি পরিবেশে রাখি তাহলে পরিবেশের সাথে তাপের আদান প্রদান করে সে কি করবে? তাপীয় সমতায় আসবেই, তাই না? তাহলে তুমি আশেপাশে যাই দেখতেছো কেন, তোমার এই ঘর, তোমার এই বই, সবকিছু পরিবেশের সাথে তাপীয় সমতায় আছে, একই তাপমাত্রায় আছে। আচ্ছা, আমার এখন একটা প্রশ্ন, বলো তো আমাদের এই যে বডিটা আছে, মানুষের বডি, এটা কি পরিবেশের সাথে একই সমতায় আছে কিনা? এই জিনিসটা একটু বলো। হ্যাঁ, একটু বলো তো চিন্তা ভাবনা করে। না বাচ্চারা, নাই। কেন নাই? দেখো আমাদের বডির যে টেম্পারেচার আছে না, হ্যাঁ এটা তাপমাত্রা মোটামুটি 37 এর মতো থাকে।
আচ্ছা তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো, আমাদের বডির তাপমাত্রা 37 বাট পরিবেশের তাপমাত্রা মনে করো 30, তাহলে কি আমরা একই তাপমাত্রায় আছি? না, তাহলে আমরা সংস্পর্শে আছি বাট একই তাপমাত্রা নাই, তাহলে আমরা কিন্তু তাপীয় সমতায় নাই। তাহলে আমাদের এই 37 কি কমতে কমতে 30-এর দিকে যাবে? না বাচ্চারা, যাবে না। কেন? কারণ আমাদের বডিতে কিন্তু প্রতিনিয়ত তাপ উৎপন্ন হচ্ছে, আমরা খাবার খাই, খাবারগুলো পুরে আমাদের ভিতরে তাপ উৎপন্ন হয়, যেটা আমরা পরিবেশে ছাড়ি। তাহলে আমাদের মোটামুটি বডি টেম্পারেচার 37 এর মতোই থাকে, এটা কমে না। কেন? কারণ আমাদের প্রতিনিয়ত তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, যার কারণে আমাদের কিন্তু তাপ কমতেছে না, যার কারণে আমরা কোনোদিন আর আসতে পারতেছি না তাপীয় সমতায়। কিন্তু আসতে পারবো এক সময়, কখন জানো? যখন আমাদের মৃত্যু হবে না তখন। দেখো একজন মৃত ব্যক্তি কি হয় বলো, একজন মৃত ব্যক্তির কি আর ওই শ্বসন প্রক্রিয়াটা চলে না? তাহলে তার ভিতরে কিন্তু আর বডিতে তাপ উৎপন্ন হয় না। তাহলে কি হয় বাচ্চারা? তাহলে যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে না, তার 37 আছে মনে করো, কিন্তু পরিবেশের তাপমাত্রা 30, তাহলে সেই পরিবেশে তাপ দিয়ে দিয়ে এক সময় কিন্তু পরিবেশের সাথে তাপীয় সমতায় চলে আসবে, মানে 30 ডিগ্রি অর্জন করবে। এই জন্য বাচ্চারা দেখো, একজন মৃত ব্যক্তিকে তুমি যদি স্পর্শ করো, তুমি কি দেখো বলো তো? সে ঠান্ডা হয়ে গেছে না? কেন বলো তো এটা? কারণ সে পরিবেশের সাথে একই সমতায় চলে আসার ফলে তার বডির তাপমাত্রা 30, কিন্তু তুমি তো এখনো জীবিত আছো, তোমার তাপমাত্রা কিন্তু 37। ও তাহলে আমার তাপমাত্রা 37, মৃত ব্যক্তির তাপমাত্রা 30, তাহলে আমার তাপমাত্রা বেশি, যার কারণে আমার থেকে তাপ এখন মৃত ব্যক্তির দিকে যাবে আর আমি ঠান্ডা অনুভব করব। বুঝছো না বুঝো নাই? সবাই একটু কমেন্টে জানাই দাও। তাহলে আমরা এখানটা আসলে কি বুঝি দেখো, তাহলে তাপীয় সমতা বলতে কি বোঝায়? তাপীয় সমতা বলতে বোঝায় যখন দুইটা বস্তু একই তাপমাত্রায় থাকে, আমরা বলি যে তারা তাপীয় সমতায় আছে। তো আমরা যখন পরিবেশে কোনো একটা বস্তু রাখি, সে কিন্তু পরিবেশের সাথে তাপের আদান প্রদান করে 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 তাপীয় সমতায় চলে আসবে। হ্যাঁ, তারপর আমরা বললাম আচ্ছা আমাদের বডিটা কি তাপীয় সমতায় গেছে বা যায়? না বাচ্চারা, আমাদের যতক্ষণ আমরা জীবিত আছি আমাদের শারীরিক প্রক্রিয়াগুলো চলে, আমাদের তাপ উৎপন্ন হয়, আমাদের তাপমাত্রা মোটামুটি 37 এর আশপাশে থাকে। ওকে, তাহলে আমরা তাপ ছাড়ি, পরিবেশের তাপমাত্রা অর্জন করি না। ওকে, কিন্তু মৃত হয়ে গেলে কিন্তু তুমি আবার অর্জন করবা। তাহলে মোটামুটি তাপীয় সমতা জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু আমাকে বলো। ওকে, ঠিক আছে বাচ্চারা, তো আমরা মোটামুটি তাপীয় সমতা কি সেই জিনিসটা বুঝতে পারছি না? এখন দেখো আমরা জোস একটা জিনিস শিখবো, এবং এটা অনুধাবন প্রশ্নে আসে। তোমাকে বলবে কি জানো? তোমাকে বলবে বাচ্চারা বলো তো দেখি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে? আচ্ছা, যেটাকে আমরা ইংলিশে কি বলি জানো? এখানে লিখি, হ্যাঁ, জিরোথ ল। কি ল? জিরোথ ল অফ কি? থার্মোডাইনামিক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলতে কি বোঝায় সেই জিনিসটা একটু দেখো, মনোযোগ দিবা। আচ্ছা, আমরা এখানে একটা কি নিচ্ছি দেখো, মনোযোগ দাও। আমরা এখানে একটা বস্তু নিচ্ছি দেখো, একটা না, এখানে আসলে 3টা বস্তু হয়ে গেছে দেখো। এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু, তাই না? হ্যাঁ, এবং এর সাথে বি এর কোনো কানেকশন নাই, কারণ আমরা মাঝখানে অন্তরক দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? অন্তরক দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এ আর বি এর মাঝখানে অন্তরক আছে, কিন্তু এর সাথে সি এর কানেকশন আছে, বি এর সাথে সি এর কানেকশন আছে। ঠিক আছে, এ পর্যন্ত? আচ্ছা, এবার একটু মনোযোগ দাও। মনে করো প্রাথমিক অবস্থায় এর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, বি এর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর সি এর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। আচ্ছা, এরকম ছিল। তাহলে দেখো তো, এর তাপমাত্রা 50, সি এর তাপমাত্রা 30, কম না? হ্যাঁ, তাহলে এ কি করবে? তাকে তাপ দিবে, তাই না? হ্যাঁ, আবার সি এর সাথে বি এর সম্পর্ক কি দেখো তো, সি এর তাপমাত্রা 30, বি এর তাপমাত্রা 20, মানে সে গরিব, তাহলে সে তাকে তাপ দিবে। তাহলে বিষয়টা দেখো, তাহলে এর সাথে সি এর কিন্তু তাপের আদান প্রদান চলছে বাচ্চারা, হ্যাঁ, তাই না? সি এর সাথে বি এরও কি চলতেছে? তাপের আদান প্রদান, তাই না? ওকে, যদি তার তাপমাত্রা বেশি হয় তাহলে সে দিবে, আর তার তাপমাত্রা কম হলে নিবে, এরকম করে তাপের আদান প্রদান কিন্তু চলবে। তাহলে এর সাথে সি এর, বি এর সাথে সি এর তাপের আদান প্রদান কিন্তু চলছে। কতক্ষণ পর্যন্ত এই আদান প্রদানটা চলবে আমাকে একটু বলতে পারবো বাচ্চারা? এই আদান প্রদান কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না এই 3টা বস্তুর একটা কমন তাপমাত্রা হয়। হ্যাঁ, যখনই 3টা বস্তু একটা কমন তাপমাত্রা পেয়ে যাবে, তখন এর সাথে সি এর, বি এর সাথে সি এর তাপের আদান প্রদান হবে না। আচ্ছা, তাহলে মনে করো আমরা মনে করতেছি যে তাপের আদান প্রদান করে তার একটা তাপমাত্রা পাইছে, মনে করো সেটা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। মনে করে বলছি, এইটাও মনে করো 28 ডিগ্রি সেলসিয়াস অর্জন করছে, এইটাও তাহলে 28 ডিগ্রি সেলসিয়াস অর্জন করছে। তাহলে দেখো, ফার্স্ট অবস্থায় সে 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, সে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, সে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু কি হয়েছে? যেহেতু তার সাথে তার সম্পর্ক আছে, তাপের আদান প্রদান করতে পারবে, তার সাথে তার সম্পর্ক আছে, তাপের আদান প্রদান করতে পারবে, তাহলে তাপের আদান প্রদান করে তার একটা কমন তাপমাত্রা অর্জন করছে, তাই না? সেটা আমরা ধরে নিছি 28 ডিগ্রি। এবার বিষয়টা বুঝো,
আচ্ছা বলো তো, এর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সি এর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বি এর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি, একটা কমন তাপমাত্রা অর্জন করবে বাচ্চারা, তাই না? কারণ যতক্ষণ পর্যন্ত কমন তাপমাত্রা না আসবে তারা কিন্তু তাপের আদান প্রদান করবে। আচ্ছা, আমরা কি বলতে পারি বাচ্চারা এর সাথে সি তাপীয় সমতায় আছে? হ্যাঁ, আমরা এটা বলতে পারি, এর সাথে সি তাপীয় সমতায় আছে। আচ্ছা, আমরা কি বলতে পারি বি এর সাথে সি তাপীয় সমতায় আছে? হ্যাঁ, আমরা এটা বলতে পারি, কারণ বি এর তাপমাত্রা 28, সি এর তাপমাত্রা 28। তাহলে আমরা কি বলতেছি দেখো, তাহলে এ সি এর সাথে তাপীয় সমতায় আছে, বি সি এর সাথে তাপীয় সমতায় আছে। আচ্ছা, তাহলে এ বি এর সাথে কি তাপীয় সমতায় আছে? হ্যাঁ, দেখো তো, তাহলে এ যদি সি এর সাথে সমতায় থাকে, বি যদি সি এর সাথে সমতায় থাকে, তাহলে এ আর বি তারা নিজেদের মধ্যে সমতায় থাকবে। এই কথাটাকেই বলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি সেটা দেখো, তোমাকে বলছে যখন দুইটা বস্তু 3 নাম্বার একটা বস্তুর সাথে সমতায় থাকে তখন তারা নিজেদের মধ্যে তাপীয় সমতায় চলে আসে। বুঝছো না? বোঝা নাই? তাহলে তোমাকে বলছে যখন দুইটা বস্তু তৃতীয় একটা বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে তখন তারা নিজেদের মধ্যে তাপীয় সমতায় থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ঠিক আছে, সবাই বুঝতে পারছো যে যখন দুইটা বস্তু 3 নাম্বার বস্তুর সাথে সমতায় থাকে তখন তারা নিজেদের মধ্যে কিভাবে থাকে? তাপীয় সমতায় থাকে। ক্লিয়ার বাচ্চারা? এই জিনিসটা বুঝছো কিনা একটু বলো তো। ঠিক আছে বাচ্চারা, তো আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা বুঝছি যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা হচ্ছে যখন দুইটা বস্তু তৃতীয় একটা বস্তুর সাথে সমতায় থাকে তখন তারা নিজেদের মধ্যে কিভাবে থাকে? সমতায় থাকে। ওকে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা আমরা বুঝলাম। এখন বাচ্চারা আমরা কি করব শোনো না, দেখো না একটু। দেখো, আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। পরিমাপক যন্ত্র, ঠিক আছে? তো তাপমাত্রা পরিমাপক যন্ত্রটা জিনিসটা কি সেই জিনিসটা একটু বুঝো। তাহলে আমরা যে বললাম তোমার তাপমাত্রা পরিমাপ করা যায়। হ্যাঁ, পরিমাপ করা যায়। কি দিয়ে মাপা যায়? থার্মোমিটার দিয়ে, তাই না? হ্যাঁ, তাহলে থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। আচ্ছা, থার্মোমিটার কেন লাগবে? আমরা তো স্পর্শ দিয়েও তাপমাত্রা পরিমাপ করতে পারি, তাই না? আম্মু তো ছোটকালেই কাজে করতো, তাই না? তুমি যখন একটু ভং ধরতা যে আম্মু আমার আজকে খুব জ্বর, আজকে আমি স্কুলে যাব না, আম্মু তোমার হাত দিয়ে দেখতো যে কি অবস্থা, তখন দেখছে যে তুমি ভং ধরছো, দিত মায়ের দিয়ে স্কুলে পাঠাইতো, তাই না? তাহলে আম্মু কিন্তু স্পর্শ করে বুঝে যাইতো যে হ্যাঁ, যে তোমার আসলে জ্বর আসছে কিনা, তাই না? তাহলে আম্মু স্পর্শ করে কি বুঝতো? যে আসলে বেশি গরম কিনা সেটা বুঝতো। কিন্তু আম্মু কি এটা এক্স্যাক্টলি বলতে পারতো যে এক্স্যাক্টলি কতটুকু জ্বর আসছে আমার কি 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর না কত ডিগ্রি ফারেনহাইট জ্বর? এটা কি বলতে পারতো না? তাহলে আম্মু কিন্তু বলতে পারতো না বাচ্চারা। হ্যাঁ, তো যাই হোক, তাহলে স্পর্শের মাধ্যমে বোঝা যায় যে আচ্ছা হ্যাঁ কেমন গরম এটা বোঝা যায়, বাট কতটুকু গরম সেটা কিন্তু বোঝা যায় না। তাহলে স্পর্শের মাধ্যমে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি না। আবার স্পর্শের মাধ্যমে অনেক সময় উল্টাপাল্টা রিডিংও চলে আসে। বিষয়টা বুঝো। বিষয়টা হচ্ছে মনে করো একদিন তোমার সত্যি সত্যি জ্বর, আগে মাঝে মধ্যে ভং ধরতা, এখন মনে করো তোমার সত্যি সত্যি জ্বর, তোমার 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর উঠছে। তুমি এখন আম্মুকে বলতেছ আম্মু যে আমার খুব জ্বর, আজকে সত্যি সত্যি জ্বর, তুমি আজকে স্কুল যাবা না। এটা বললাম। আম্মু কি কাজ করছে? মাত্র তার হাতটা চুলার থেকে সরাইছে। চুলা থেকে মানে সরাইছে মানে তো বুঝো, মানে আম্মু তো আগুন নিয়ে খেলে, তাই না? হ্যাঁ, তাহলে চুলার কাছে যেহেতু হাত ছিল, মনে করো তার তাপমাত্রা বেড়ে গেছে, হিট পেয়ে মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস তোমার আম্মুর। হ্যাঁ, আর তোমার বডির তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 37 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস নিলে 37 হবে আর কি, এটা আমি বললাম। তাহলে বিষয়টা বুঝো। তাহলে আম্মুর হাতের তাপমাত্রা এখন 50 ডিগ্রি, তোমার বডির টেম্পারেচার এখন 37 না, মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস আমি বললাম, মানে জ্বর টর হয়ে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এখন তোমার আম্মু হাত দিয়ে তোমার কপালে ধরছে, দেখো তো কি হবে? তোমার আম্মুর হাতের তাপমাত্রা কিন্তু বেশি, তোমার তাপমাত্রা কিন্তু তার তুলনায় কম। তাহলে হাত থেকে তাপ তোমার বডিতে আসবে কিনা? হ্যাঁ, তখন আম্মু ধরে তোমাকে ঠান্ডা অনুভব করবে, বলছে আজকে তুই ভং ধরছো, আজকো মায়ের। তাহলে দেখো তো বাচ্চারা, তো ওই দিন যদি তোমার কাছে একটা থার্মোমিটার থাকতো, তোমার কিন্তু ওই দিন মাইটটা খাওয়া লাগতো না, তাই না? তো আমরা এখন এটাই করবো যে আমরা কিভাবে একটা থার্মোমিটার বানাইতে পারি, কারণ থার্মোমিটার দিয়ে তো আমরা লাস্ট পর্যন্ত তাপমাত্রা মাপতে পারি ভালোভাবে, তাই না? হ্যাঁ, তো আমরা এখন এটাই দেখবো যে কিভাবে আমরা একটা থার্মোমিটার বানাইতে পারি এবং বানাই আমরা কিভাবে এটা বাজারও বিক্রি করতে পারি। বাজার বিক্রি করার দরকার নেই, বানানো পর্যন্ত হইলে হবে, চাইলে বাজারও বিক্রি করতে পারবো, সমস্যা নাই। তো আমরা এখন এখানে হাঁটতেছি বাচ্চারা যে কিভাবে আমরা থার্মোমিটার বানাইতে পারি। ওকে, তো আমাদের জীবনের টার্গেট কি? এখন একমাত্র টার্গেট কি হয়ে গেছে? একটা থার্মোমিটার বানাইতে হবে, আম্মুকে দেখাই দিতে হবে যে আমার তাপমাত্রা কত। তো যাই বাচ্চারা, তো দেখো আমরা এখন এটাই করবো যে আমরা থার্মোমিটার কি সেই জিনিসটা বুঝবো। থার্মোমিটার কি না, থার্মোমিটার তো বুঝছি যে থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা পরিমাপ যন্ত্র। এখন আমরা থার্মোমিটার কিভাবে বানাই সেই জিনিসটা দেখবো। ঠিক আছে, আচ্ছা। তো থার্মোমিটার বানানোর জন্য বাচ্চারা তোমাকে দুইটা জিনিস আগে একটু বুঝতে হবে। একটা হচ্ছে উষ্ণতা মিতিক পদার্থ, এটা নিয়ে একটু আইডিয়া নিতে হবে।
তারপর তারপর উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক ধর্ম, বুঝছো? এটা নিয়ে একটু আইডিয়া নিতে হবে। তো আমরা এই দুইটা জিনিস একটু বুঝবো। দেখো তো উষ্ণতামিতিক পদার্থ কি আর উষ্ণতামিতিক ধর্ম কি, বিষয়টা বুঝো। তা আমরা যাকে দিয়ে তাপমাত্রা মাপতে চাই, তাহলে তার কোনো না কোনো ধর্ম তো অবশ্যই চেঞ্জ হইতে হবে তাপমাত্রা চেঞ্জের সাথে, যেটা দেখে আমরা বুঝবো যে তাপমাত্রা এখন কত আছে, তাই না? বিষয়টা বুঝো। মনে করো আমি বললাম যে না এটাই থার্মোমিটার, এটা যদি আমি বলি থার্মোমিটার, তাহলে আমরা এটা দিয়ে তো আমরা তাপমাত্রা মেজার করার কথা, তাহলে আমি তাপ বাড়াচ্ছি, দেখলাম কোনো কিছুই চেঞ্জ আসে না। তাহলে তাপমাত্রার সাথে সে কোনো চেঞ্জই আনতে পারতেছে না, তাহলে এটা দিয়ে কি আমরা থার্মোমিটার বলতে পারবো? এটা দিয়ে কি তাপমাত্রা মাপা যাবে না। তাহলে আমাদের আসলে এমন একটা পদার্থ চুজ করতে হবে যার কোনো না কোনো ধর্ম চেঞ্জ হয়। কিসের সাথে সাথে? তাপমাত্রা চেঞ্জের সাথে। যদি তাপমাত্রা চেঞ্জের সাথে তার কোনো না কোনো ধর্ম চেঞ্জ হয়, তাহলে আমরা ওই ধর্মটা দিয়ে বুঝতে পারবো যে তাপমাত্রা এখন কেমন আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা যে পদার্থটা নিচ্ছি তাপমাত্রা মাপার জন্য, দেখো তাহলে আমরা ফার্স্টে বুঝলাম যে ঠিক আছে যে আমরা একটা পদার্থ চুজ করব যার কোনো না কোনো ধর্ম চেঞ্জ হবে। তাহলে আমরা যে পদার্থটা নিব সেই পদার্থটাকে আমরা বলি উষ্ণতামিতিক পদার্থ, আর তার যে ধর্মটা আমরা নেই সেই ধর্মটাকে বলি উষ্ণতামিতিক ধর্ম। বিষয়টা কি বলছি দেখো, তাহলে আমরা একটা পদার্থ আগে চুজ করব যে পদার্থের কোনো না কোনো ধর্ম চেঞ্জ হবে। তাহলে যে পদার্থটা আমরা নিব সেটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, আর তার যে ধর্মটা আমরা ইউজ করব সেটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। বিষয়টা বুঝো। মনে করো আমি তোমাকে বললাম পারদ থার্মোমিটার, বাচ্চারা দেখো আমরা এখানে একটা পারদ থার্মোমিটার নিচ্ছি, ঠিক আছে? তাহলে পারদ থার্মোমিটার, এখানে পারদ আছে। তুমি বলো তো যখন নিচ দিয়ে আগুন লাগাই দিবা তাহলে কি হবে বলো তো? এই পারদটা কি উপরের দিকে উঠতে থাকবে না? হ্যাঁ, যত বেশি তুমি তাপ দিবা দেখবা যে পারদের প্রসারণ হয়, হয়ে সে মোটামুটি উপরের দিকে উঠে। তাহলে আমরা পারদটা যত উপরের দিকে উঠতেছে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি তাপমাত্রা বাড়তেছে, আর তাপমাত্রা কমাইলে পারদের উচ্চতা কমবে। শোনো বিষয়টা দেখো, তাহলে আমরা এখানে একটা কি নিছি? পারদ থার্মোমিটার নিছি। কি থার্মোমিটার? পারদ থার্মোমিটার। ওকে, দেখো না, তাহলে পারদ এদিকে তাকাও। তাহলে আমরা এই পারদ থার্মোমিটারের পারদের উচ্চতা দেখে আমরা বুঝি যে আসলে কি হচ্ছে, যে আমাদের তাপমাত্রা বাড়ছে না কমছে। ওকে, তাহলে আমাদের এখানে উষ্ণতামিতিক পদার্থটা কে আমাকে এটা বলতে পারবা? এখানে উষ্ণতামিতিক পদার্থটা হচ্ছে পারদ। হ্যাঁ, তাহলে পারদটা হচ্ছে আমাদের পদার্থ, উষ্ণতামিতিক পদার্থ, আর তার কোন ধর্মটা দেখে আমরা বুঝতেছি তাপমাত্রা বাড়ছে না কমছে, সেটা হচ্ছে লেন্থ। ওকে, তাহলে পারদটা হচ্ছে আমাদের উষ্ণতামিতিক পদার্থ, আর ধর্মটা হচ্ছে তার দৈর্ঘ্যের মান। যখন দৈর্ঘ্য বাড়ে আমরা বুঝি যে তাপমাত্রা বাড়ে, দৈর্ঘ্য কমে মানে তাপমাত্রা কমে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে উষ্ণতামিতিক পদার্থ কি আর উষ্ণতামিতিক ধর্ম কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের পারদটা হচ্ছে পদার্থ, উষ্ণতামিতিক পদার্থ, আর তার কোন ধর্মটা আমরা ইউজ করছি? দৈর্ঘ্য। আচ্ছা, আরেকটা মজার জিনিস শিখো, সাধারণত উষ্ণতামিতিক পদার্থের নাম অনুসারে আমরা ওই থার্মোমিটারের নামকরণ করি। যেমন দেখো তো, আমরা এই থার্মোমিটারে পারদ নিয়ে কাজ করছিলাম উষ্ণতামিতিক পদার্থ হিসাবে, এই জন্য এই থার্মোমিটার নাম দিয়ে দিচ্ছে পারদ থার্মোমিটার। এটা সাধারণত আর কি। হ্যাঁ, তাহলে সাধারণত উষ্ণতামিতিক পদার্থ যেটা নেওয়া হয় ওইটার নাম অনুসারে থার্মোমিটার নামকরণ করে আর কি, সাধারণত আর কি। ওকে, তাহলে বাচ্চারা তোমরা কি এটা বুঝতে পারছো যে উষ্ণতামিতিক পদার্থ কি, উষ্ণতামিতিক ধর্ম কি? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে তাপমাত্রা মাপার জন্য আমাদের একটা পদার্থ চুজ করতে হবে, যে পদার্থের কোনো না কোনো ধর্ম অবশ্যই তাপমাত্রা চেঞ্জের সাথে চেঞ্জ হইতে হবে। ঠিক আছে, তাহলে যে পদার্থটা আমরা নেই সেটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, আর তার যে ধর্মটা দেখে আমরা বুঝি যে তাপমাত্রা বাড়ছে না কমছে সেটাকে আমরা বলি উষ্ণতামিতিক ধর্ম। হ্যাঁ, আর উষ্ণতামিতিক পদার্থের নাম অনুসারে সাধারণত তোমার ওই থার্মোমিটার নামকরণ করা হয়। যেমন পারদ থার্মোমিটারে উষ্ণতামিতিক পদার্থ কে? পারদ। আচ্ছা, তো এখন দেখো আমরা এই পর্যন্ত বুঝলাম যে উষ্ণতামিতিক পদার্থ কি, উষ্ণতামিতিক ধর্ম কি। এখন কিছু মজার জিনিস শিখো। দেখো তোমাকে বলবে কি জানো? বলবে বাবু দেখো পারদ থার্মোমিটার আছে তোমার। আচ্ছা, তাহলে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে তোমার উষ্ণতামিতিক ধর্মটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, মানে ধর্ম যেটা, এক্ষেত্রে লেন্থের মানটাই ধর্ম না? হ্যাঁ, তো ধর্মটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি এবং ধর্মটা হচ্ছে এল, পারদের উচ্চতা। হ্যাঁ, আচ্ছা, তারপর রোদ থার্মোমিটার। দেখো রোদ থার্মোমিটারে কি হয়? রোদ থার্মোমিটার। ওকে, তারপর দেখো আরো আছে গ্যাস থার্মোমিটার আছে। আচ্ছা, গ্যাস থার্মোমিটার পরে আবার তত রোদ থার্মোমিটারটা একটু দেখো। তুমি যদি একটা পরিবাহী তার নাও, সুন্দর একটা কিউট পরিবাহী তার নিবা, এই পরিবাহী তারটার নিচ দিয়ে আগুন লাগাই দাও। আচ্ছা, আগুন লাগাই দিলা, বলো তো এই রোদে, এই যে পরিবাহী তারটা আছে তার একটা রোদ ছিল। হ্যাঁ, যখন তুমি তাপমাত্রা বাড়াইতে থাকবা তার রোদের মান কিন্তু বাড়তে থাকবে। তুমি কি এই জিনিসটা জানো বাচ্চারা? তো দেখো, তাহলে আমরা যখন পরিবাহীর মধ্যে তাপ দেই তাহলে কি হয় জানো? ওই যে অ্যাটমগুলা, ইলেকট্রনগুলার কিন্তু মুভমেন্ট বেড়ে যায়, তারা শক্তি পায়। মুভমেন্ট বেড়ে গেলে কি হয়? তারা সংঘর্ষটা আগের তুলনায় বেশি খায়। সংঘর্ষ যদি আগের তুলনায় বেশি খায় মানে বাধা বেশি পাচ্ছে, মানে রোদ বাড়ছে। ঠিক আছে, তাহলে একটা পরিবাহী তারের যখন তুমি তাপমাত্রা বাড়াও তখন ওই পরিবাহী তারের রোদ কিন্তু বাড়ে।
হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে দেখো তো তাহলে কি তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে রোদ চেঞ্জ হচ্ছে হ্যাঁ আসলে তো তাহলে আমরা যত বেশি তাপমাত্রা বাড়াবো রোদের মান তত বাড়বে ও তাহলে আমরা এই রোদের মানটা ইউজ করে কি থার্মোমিটার বানাইতে পারবো না হ্যাঁ তাহলে রোদ থার্মোমিটার আমরা যে ধর্মটা ইউজ করি সেটা হচ্ছে রোদের মান যখন দেখো রোদের মান বেশি এর মানে তাপমাত্রা বেশি যখন দেখো রোদের মান কম তখন তাপমাত্রা কম বুঝছো না বুঝছো নাই দুইটা জিনিস বুঝছো আচ্ছা তারপর আরো জিনিস আছে দেখো তাহলে এটা দুইটা থার্মোমিটার হলো যাদের ধর্মটা কি সেটা আমরা বুঝলাম তারপরে দেখো স্থির চাপে বা স্থির চাপ বলে স্থির চাপ গ্যাস থার্মোমিটার ওকে থার্মোমিটার আর একটা কে জানো সেটা হচ্ছে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার বাচ্চারা শোনো এই এটা দেখো না মনোযোগ দাও না তাহলে আমাদের গ্যাস থার্মোমিটার কয়টা নিছে আমরা একটু বলো না একটু কয়টা গ্যাস থার্মোমিটার নিছে দুইটা কিন্তু বাচ্চারা হ্যাঁ তাহলে দুইটাই কিন্তু গ্যাস থার্মোমিটার বাট একটা স্থির চাপে একটা স্থির আয়তনে কেন এই কাজটা করছি মনোযোগ দাও আমাদের গ্যাসের চলক কয়টা তোমরা কি জানো গ্যাসের চলক হচ্ছে 4টা চাপ আয়তন তাপমাত্রা মোল সংখ্যা ওকে যখন তুমি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে কাজ করো তখন এখানে মোল সংখ্যাটা ফিক্সড হয়ে যায় ওকে তাহলে আমরা যখন নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে কাজ করব তখন আমাদের মোল সংখ্যাটা ফিক্সড হয়ে যাবে চেঞ্জ হবে না ওকে তাহলে এটা আমাদের চেঞ্জ হচ্ছে না এখন আমরা যদি তাপমাত্রার মানটা ইনক্রিজ করতে থাকি না তখন আমার চাপ আর আয়তন চেঞ্জ হবেই ও তাহলে বিষয়টা দেখো তাহলে মোল সংখ্যা তো চেঞ্জ হচ্ছে না বাট যখন আমরা তাপমাত্রা বাড়াচ্ছি তখন চাপ আয়তন দুইটাই চেঞ্জ হচ্ছে কিন্তু আমরা আসলে একজনের সাথে সম্পর্ক করতে চাই দুইজনের সাথে না একজনের সাথে রিলেশন করতে হবে বাচ্চারা বুঝছো তো নাকি ফিজিক্স কিন্তু এটাই বলে হ্যাঁ তো দেখো তো যাই হোক আমরা বুঝলাম যে ঠিক আছে তাহলে আমরা যখন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিচ্ছি মোল সংখ্যা ফিক্সড হয়ে গেছে এখন আমরা যদি তাপমাত্রা চেঞ্জ করতে থাকি বাড়াইতে থাকি তাহলে চাপ আয়তন চেঞ্জ হবে কিন্তু আমরা দুইজনকে চেঞ্জ করতে দিব না আমরা একজনের সাথে সম্পর্কটা দেখব যদি আমরা তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক দেখতে চাই তখন চাপকেও চেঞ্জ হইতে দেওয়া যাবে না হ্যাঁ তাহলে কি করতে হবে দেখো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যদি চাপের মানটা স্থির রাখো তুমি চাপের মানটা স্থির রাখলে যত বেশি তাপমাত্রা বাড়াবা তার আয়তনের মানও বাড়তে থাকবে মানে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হয়ে যাবে ও তাহলে যখন দেখো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ যখন আমরা স্থির রাখতেছি তখন তাপমাত্রা চেঞ্জের সাথে চেঞ্জ হচ্ছে কি আয়তন তাহলে চাপ যখন তুমি স্থির রাখতেছো তখন আয়তন চেঞ্জ হচ্ছে তখন দেখবা যে ধর্মটা হবে আয়তন দেখো হ্যাঁ তাহলে স্থির চাপে মানে চাপ যখন স্থির তখন চেঞ্জ হয় কি আয়তন এই জন্য আমরা বলি স্থির চাপে গ্যাস থার্মোমিটারে যে জিনিসটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আয়তন আচ্ছা এবার বলো তো যদি আমরা বলি আচ্ছা একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলাম আমরা আয়তনের মানটা ফিক্স করে দিছি তাহলে আয়তন যদি ফিক্স করে দেই তাহলে তাপমাত্রা চেঞ্জের সাথে তখন চাপ চেঞ্জ হবে হ্যাঁ তাহলে আমরা বলতেছি স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার স্থির আয়তন গ্যাস থার্মোমিটার মানে যখন আয়তন স্থির তখন তাপমাত্রার সাথে চাপ চেঞ্জ হবে দেখো তো ধর্মটা বুঝতে পারছো কিনা দেখো বিষয়টা দেখো মেইন কথা হচ্ছে মোল সংখ্যা তো আমরা ফিক্স নেই এখন আমরা তাপমাত্রা চেঞ্জের সাথে চাপও চেঞ্জ হতে পারে আয়তনও চেঞ্জ হতে পারে যদি আমরা চাপ স্থির করে দেই তখন তাপমাত্রার সাথে আয়তন চেঞ্জ হবে তখন আমাদের আয়তনটা হবে ধর্ম যদি আমরা আয়তনকে ফিক্স করে দেই তাহলে তাপমাত্রার সাথে চাপ চেঞ্জ হবে তখন চাপটা হবে আমাদের ধর্ম মনে থাকবে না তাহলে স্থির চাপ গ্যাস থার্মোমিটার স্থির চাপ গ্যাস থার্মোমিটার তখন ধর্মটা হয় আয়তন আর স্থির আয়তন গ্যাস থার্মোমিটার তখন ধর্মটা হয় চাপ বুঝছি তো ঠিক আছে আচ্ছা আরেকটা আছে থার্মোকাপল কি আছে থার্মোকাপল হ্যাঁ আচ্ছা এই জিনিসটা একটু বুঝো থার্মোকাপলে তোমার যে ধর্মটা হয় সেটা হচ্ছে ভোল্টেজ ই মানে হচ্ছে ইএমএফ এই যে তড়িৎচালক শক্তি ব্যাটারির যে ইএমএফ হ্যাঁ তো এখন আমরা এটা বুঝবো যে থার্মোকাপল কি তার ক্ষেত্রে কেন ধর্মটা হচ্ছে ভোল্টেজ সেই জিনিসটা আমরা বুঝবো হ্যাঁ তার আগে আমাকে বলে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা হ্যাঁ ওকে ঠিক আছে বাচ্চারা তো দেখো তাহলে আমরা এখন বুঝবো যে থার্মোকাপল কি এবং থার্মোকাপলে যে আমরা ভোল্টেজটাই বলছি ধর্ম এই জিনিসটা আমরা এখন একটু বুঝবো হ্যাঁ ঠিক আছে ওকে মনোযোগ দাও বাচ্চারা দেখো খুবই সুন্দর জিনিস খুবই মজার জিনিস এই জিনিসটা একটু বুঝো তোমাকে আমি কি বলছি দেখো তোমাকে আমি বলছি যে আচ্ছা মনে করো আমরা এখানে দুইটা তার নিচ্ছি বুঝলা দেখো খুব সুন্দর কিউট দুইটা তার নিতে হবে ওকে আচ্ছা আমরা তারের মতোই দিই এটাকে হ্যাঁ তারে ওয়্যারের মতো দিচ্ছি দেখো ওয়্যার ঠিক আছে না ওয়্যার বাচ্চারা রাগ করছো তোমরা রাগ করো না ওকে তাহলে এটা একটা ওয়্যার মনে করো এটা কপারের তার ওকে আচ্ছা তাহলে আমরা এখানে আরেকটা তার দিই দাঁড়াও এটা হচ্ছে আয়রনের তার ওকে আচ্ছা দেখো না কি হচ্ছে বিষয়টা ওকে
কি আমরা এটাকে জাংশন করে দিব, জাংশন মানে সংযুক্ত করে দেবো, সোল্ডারিং করে মনে করে এটা ফিক্স করে দিছি। ওকে, তাহলে বিষয়টা দেখো, আমরা এখানে দুইটা মেটালের তার নিছি, একটা কপারের একটা আয়রনের, হ্যাঁ, ভিন্ন ধাতুর তার নিছি। কেন ভিন্ন ধাতুর তার নিছি একটু পরে বয়স হবে, একটু পরে বুঝবা। তারপর তো দেখো কি ঘটনা ঘটে। তাহলে আমরা দুইটা ভিন্ন ধাতুর তার নিলাম, হ্যাঁ, একটা কপারের একটা আয়রনের নিয়ে আমরা একটা লুপ বানাইছি। দেখো তো এই লুপের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হইতে পারবে? হ্যাঁ, দেখো সুন্দর একটা বর্তনী হয়ে গেছে না? বর্তনী মানে কি বাচ্চারা? কারেন্টের চলার পরটাই তো বর্তনী। তারপরে তুমি কি করবে শোনো, তারপরে তুমি যে কাজটা করবা, তাদের একটা সংযোগ স্থলকে তুমি একটা পানির মধ্যে ডুবাই তাকে নিচ দিয়ে আগুন দিবা। আচ্ছা, এখন বলো তো তুমি যদি আগুন দিতে থাকো তাহলে তার তাপমাত্রা যেটা থাকে এটা কি চেঞ্জ হইতে থাকবে না? হ্যাঁ, তাহলে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা থাকবে। যখন তুমি তাপ দিতেই থাকবা তখন তাপমাত্রা ইনক্রিজ করবে। হ্যাঁ, তাহলে আপাতত মনে রাখো আমাদের এই জাংশনের তাপমাত্রা θ°C। হ্যাঁ, আমরা θ°C রাখছি। যদি তাপ বাড়াই তাপমাত্রা বাড়বে, তো আমরা আমাদের এই সংযোগের তাপমাত্রাকে θ°C বলছি। আর এই সংযোগের তাপমাত্রা কত? শোনো, এই জিনিসটাকে আমরা বরফের মধ্যে রাখি। কার মধ্যে? বরফ। যেহেতু বরফের মধ্যে আছে বাচ্চারা, বলো তো তাহলে এই সংযোগের তাপমাত্রা অবশ্যই 100°C হবে, তাই না? 100° হবে? 0°C হবে। আচ্ছা, যেহেতু বরফের মধ্যে আছে, তো আমরা এই পর্যন্ত বুঝছি। দেখো, তাহলে আমরা একটা কাপড় নিছি, দেখো বাচ্চারা কাপড় নিছি, হ্যাঁ, এটা ফিজিক্সের কাপড়। হ্যাঁ, ওকে, তাহলে ফিজিক্সের কাপড় নিয়ে আমরা কি কাজ করছি? কাপড় মানে দুইটা মানে তারকে আমরা নিয়ে এরকম লাগাই দিছি, এটাকে আমরা কাপড় বলছি। যাদের একটাকে আমরা উষ্ণ সংযোগে রাখছি আর একটাকে শীতল, এটা ফিক্স, এটা 0°তে আমরা রাখবো। হ্যাঁ, আর এটা তাপমাত্রা θ°। কত? 40 হইতে পারে, 50 হইতে পারে, ঠিক আছে? মনে করো θ°C আছে, থাকলে কি হবে শোনো, একটু মনোযোগ দাও বাচ্চারা। এই যে আমরা ভিন্ন ধাতুর তার নিছি না, হ্যাঁ, তাহলে ভিন্ন ধাতুর তার নেওয়ার উদ্দেশ্য কি জানো? এদিকে তাকাও, কপারের মধ্যে যত সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকবে, আয়রনে কিন্তু তত সংখ্যক ফ্রি ইলেকট্রন নাই, তার চেয়ে কম আছে। জানো কি এটা তোমরা? কপার দেখবে খুব ভালো পরিবাহী না, তার মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি থাকে, মুক্ত ইলেকট্রন। ওকে, তাহলে আমাদের এই কপার যে আমরা ওয়্যারটা নিছি তার মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি আছে, আর আয়রনের মধ্যে ফ্রি ইলেকট্রন কম আছে। আচ্ছা, তাহলে পুরাটার মধ্যেই কিন্তু ফ্রি ইলেকট্রন আছে। এখানেও কি ফ্রি ইলেকট্রন নাই? আছে তো, এখানেও ফ্রি ইলেকট্রন আছে, বাট কপারে মোটামুটি বেশি আছে আর আয়রনে কম আছে। এগুলোর মধ্যে কি নাই? হ্যাঁ, এগুলোর মধ্যে আছে, পুরাটার মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। কিন্তু ঘটনাটা কোথায় ঘটতেছে দেখো, যখন তুমি θ°C তাপমাত্রায় রাখছো, মনে করো এটা 40°C তাপমাত্রায় রাখছো, তখন এই পানিটা গরম অবস্থায় আছে, এবং এই যে ইলেকট্রনগুলো আছে তারা কি আছে বলো তো? এনার্জি নিচ্ছে না পানি থেকে। হ্যাঁ, তাহলে পানি থেকে এনার্জি নিলে তারা কি আর স্টেবল থাকবে? মানে না, দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ, কারণ সে যখন এনার্জি পায় তখন সে স্থির থাকে না, দৌড়াদৌড়ি করে। কিন্তু এই দিকের যে তোমার ইলেকট্রনগুলো আছে, ফ্রি ইলেকট্রনগুলো আছে, তারা কি দৌড়াদৌড়ি করতে পারে না, কারণ তারা শীতল সংযোগে আছে, তারা নিস্তেজ হয়ে বসে আছে। ঠিক আছে, তাহলে দেখো তারা কিন্তু একদম নীরব, কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু চঞ্চল হয়ে গেছে, ছোটাছুটি। তাহলে ছোটাছুটি করে কারা কি করবে জানো? হাই টেম্পারেচারের জায়গা থেকে লো টেম্পারেচার দিকে ছোটাছুটি করবে, যেহেতু এখানে এসে এনার্জি পাইছে। ওকে, তাহলে মনে করো এখান থেকে 10টা ইলেকট্রন বের হয়েছে কপার দিয়ে, আর 5টা ইলেকট্রন বের হয়েছে আয়রন দিয়ে। দেখো ভিন্ন হয়েছে কিন্তু, কেন? কারণ কপারে ফ্রি ইলেকট্রন বেশি আছে, তো আমরা ধরে নিচ্ছি মনে করো 10টা ইলেকট্রন বের হয়, আর যেহেতু এখানে ফ্রি ইলেকট্রন কম, তো মনে করো 5টা বের হয়। তাহলে 10টা এদিক দিয়ে আসতেছে, 5টা এদিক দিয়ে আসতেছে, এরকম করে এসে তারা এই জায়গায় মিলিত হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এখন কয়টা ইলেকট্রন চলে আসছে? মনে করো ওই 15টা ইলেকট্রন এই জায়গায় আসছে। দেখো কপার কি চাই জানো? কপার চাই তার ইলেকট্রনগুলো এভাবে ঘুরুক, এটা চাই সে, তাই না? হ্যাঁ, আয়রন কি চায়? আয়রন চায় তার যে ইলেকট্রন তারা এইভাবে ঘুরুক। তাহলে দেখো, তাহলে বিপরীতমুখী অবস্থান কিনা? হ্যাঁ, কপার চায় তার ইলেকট্রন যাক, আয়রন চায় তার ইলেকট্রন যাক, তাহলে মারামারি লাগবে কিনা? বিপরীতমুখী অবস্থান হলে মারামারি লেগে যাবে। হ্যাঁ, তাহলে এখন বলো তো কার মারামারি করে কার ইলেকট্রন গুলো থাকবে? কপারের গুলো থাকবে। বিষয়টা বুঝো, মনে করো তুমি পানির ফ্লো চিন্তা করো, এখানে 10 লিটার পানি ছাড়লা আর এখানে 5 লিটার ছাড়লা, লাস্ট পর্যন্ত তোমার বেশি পরিমাণ তেল আসবে না? হ্যাঁ, তো ঘটনাটা এটাই ঘটতেছে যে কপারও চাচ্ছে তার ইলেকট্রন আসুক এভাবে, আয়রনও চাচ্ছে, বাট লাস্ট পর্যন্ত মারামারি করে কার ইলেকট্রন গুলো থাকবে? কপারের। তাহলে মনে করো কপারের 10 মাইনাস আয়রনের 5, বাদ দিয়ে কি 5টা থাকে না? হ্যাঁ, তাহলে দেখো বিষয়টা দেখো, তাহলে আমাদের 15টা ইলেকট্রন আসছে, আইসা লাস্ট পর্যন্ত থাকতেছে কার ইলেকট্রন গুলা? থাকতেছে হচ্ছে তোমার কপারের ইলেকট্রন গুলা। তাহলে 5টা ইলেকট্রন তোমার এদিক দিয়ে এসে এইভাবে ফ্লো হবে। বুঝছো না? বুঝো নাই? তাহলে বিষয়টা বুঝো কি ঘটনা ঘটতেছে। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত 10টা এদিকে আসলো, 5টা এদিকে আসলো, মারামারি করে লাস্ট পর্যন্ত কপারের 5টা বের হয়ে আসলো, মানে বাইচে আসছে আর কি। তাহলে ঘটনা কি ঘটতেছে দেখো, তাহলে 15টা যাই লাস্ট পর্যন্ত 5টা ফিরে আসতেছে, তাই না? তাহলে দেখো তো এখান দিয়ে কি কোনো বর্তনী দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে? হ্যাঁ, দেখো ওইদিকে তাকাও, 10টা গেল 5টা ফিরে আসলো, 10টা গেল 5টা ফিরে আসলো, তাহলে কি আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে না? ইলেকট্রনের ফ্লো আছে না? হ্যাঁ, তো ইলেকট্রনের ফ্লো থাকলে আমরা বলবো যে আমাদের এই বর্তনীতে এখন কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, তোমরা কি জানো ইলেকট্রন যে দিকে ফ্লো হয় কারেন্ট তার উল্টা দিকে ফ্লো হয়? হ্যাঁ, তাহলে দেখো এই যে এটা যদি ইলেকট্রনের ফ্লোর ডিরেকশন হয় তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? ইলেকট্রন যদি এদিকে হয় তাহলে কারেন্টের ডিরেকশন আমরা উল্টা দিকে ধরি, তাহলে এটা হবে কারেন্টের ডিরেকশন।
বুঝছো না বুঝো নাই বিষয়টি ধরতে পারছি? তাহলে আমাদের ইলেকট্রনের ডিরেকশন যদি এইদিকে হয় বাচ্চারা, তাহলে ইলেকট্রন যে ডিরেকশনে হয় আমরা কারেন্টের ডিরেকশনটা তো উল্টা দিকে ধরি, তো ইলেকট্রন ডিরেকশন এদিকে হলে কারেন্টের ডিরেকশনটা হবে এইটা। ওকে, তো এইটা নিয়ে আমাদের কথা না, আমরা বুঝছি যে লাস্ট পর্যন্ত আমাদের এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, এই বর্তনী দিয়ে কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, কথাটা কি শোনো, কথাটা হচ্ছে সে 10টা ইলেকট্রন ছাড়লো, সে 5টা ছাড়লো, তাহলে মোট বের হয়েছে কয়টা আমাকে বলতে পারবা? এখানে মোট বের হয়েছে কিন্তু 15টা এখানে আসছে, কিন্তু 15টা এখানে আসার পর 5টা কি আবার ফিরে আসছে না বাচ্চারা? তাহলে 15টা যে আবার 5টা কিন্তু ফিরে আসছে, বাট যেটা ফিরে আসছে এটা কপারের। ওকে, তাহলে 15টা যে 5টা ফিরে আসছে, তাহলে লস হয়েছে কয়টা এখানে থেকে গেছে বলো না? দেখো 15টা বের হইতে এখানে আসছে, যার মধ্যে 5টা ফিরে আসছে, তাহলে আমার কি এখানে এক্সট্রা 10টা ইলেকট্রন রয়ে গেছে কিনা বলো না? হ্যাঁ, একটা এক্সট্রা 10টা ইলেকট্রন কিন্তু রয়ে গেছে। দেখো তাহলে 15টা আইসে লাস্ট পর্যন্ত 5টা ফিরে গেছে, তাহলে 15টা আইসে যদি 5টা ফিরে যায় লাস্ট পর্যন্ত আমার এক্সট্রা 10টা ইলেকট্রন থাকলো না? হ্যাঁ, যার কারণে এইগুলো কিন্তু এক্সট্রা ইলেকট্রন মাই ডিয়ার স্টুডেন্ট, যেগুলো এই টার্মিনালটাকে নেগেটিভ করবে। কি করবে? নেগেটিভ। ধরতে পারছো? তাহলে 15টাই যা গেছে, বাট যে লাস্ট পর্যন্ত 5টা ফিরে আসলো, তাহলে 10টা রয়ে গেল না এখানে, এই জাংশনে রয়ে গেল, যেগুলো এক্সট্রা ইলেকট্রন, যার কারণে এখানে মাইনাস চার্জ হবে। ওকে, তাহলে আমাদের এখানে মাইনাস চার্জ হয়েছে। এখন বলো তো, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে 15টা গেছিল, 15টা যে আবার 5টা ফিরে আসছে, তাহলে আমার এখানে লস হয়েছে কয়টা ইলেকট্রনের? 10টা, কারণ এই 10টা ইলেকট্রন তো ওইদিকে যে আটকে গেছে নাকি? হ্যাঁ, যেহেতু এখানে ইলেকট্রন লস হচ্ছে, এখানে 10টা পজিটিভ চার্জ তৈরি হবে না? হবে না? তোমরা তো জানা যে আমার যদি একটা জায়গা থেকে ইলেকট্রন চলে যায়, তাহলে যেখান থেকে চলে গেল ওইখানে প্লাস করে আসে, আর যেদিকে যায় সেটা মাইনাস, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে বাচ্চারা, তাহলে এই জায়গার মধ্যে প্লাস চার্জ তৈরি হচ্ছে আর এখানে মাইনাস চার্জ তৈরি হয়েছে। এটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমাদের এই জাংশনে কি হয়েছে দেখো, কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের 15টা ইলেকট্রন যে 5টা ফিরে আসার ফলে 10টা কই গেল, এই 10টা এই জাংশনে আটকে গেছে। তাহলে যেহেতু আমাদের এখানে 10টা এক্সট্রা ইলেকট্রন আসছে, এই জন্য এখানে মাইনাস চার্জ হবে, আর যেহেতু এখান থেকে তারা গেছে এই জন্য এখানে প্লাস চার্জ। এর মানে হচ্ছে আমাদের এই জাংশনে মাইনাস, এই জাংশনে প্লাস চার্জ তৈরি হচ্ছে। তাহলে কি এই দুই টার্মিনালের মধ্যে কোনো ভোল্টেজ পার্থক্য তৈরি হচ্ছে? হ্যাঁ বাচ্চারা, একটা ভোল্টেজের পার্থক্য তৈরি হচ্ছে। ওই ভোল্টেজটাকে আমরা বলি থার্মো ইএমএফ। কি ইএমএফ? থার্মো ইএমএফ। হ্যাঁ, ইএমএফ মানে তো বুঝো যে আমরা ব্যাটারি বলি না, ব্যাটারি দেখো এটা তড়িৎচালক শক্তি। তাহলে এই যে ইলেকট্রন গুলা বা কারেন্ট গুলা যে ফ্লো হয়, এটার জন্য কি হয় বলো তো? ব্যাটারি তড়িৎচালক শক্তি দেয় না? হ্যাঁ, যেহেতু আমরা এখানে তোমার তাপের ফলে এই এমএফটা পাইছি, এই জন্য এটার নাম দিয়েছি থার্মো ইএমএফ, বা এটাকে আমরা বলি তাপীয় তড়িৎচালক শক্তি। বাচ্চারা বুঝলা? তড়িৎচালক শক্তি। ওকে, তাহলে ব্যাটারির ক্ষেত্রে যেমন ইএমএফ আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ইএমএফ পাইছি, তাই না? সেটাকে আমরা বলছি থার্মো ইএমএফ। এখন বাচ্চারা বলো তো, এই থার্মো ইএমএফ মানটা কিসের উপর ডিপেন্ড করে? দেখো তো, এটা কি তোমার এখানকার তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিনা? হ্যাঁ হ্যাঁ, দেখো যদি তোমার তাপমাত্রাটা 40 ডিগ্রি না হয়ে এই জায়গার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হইতো, তখন কি 15টা ইলেকট্রনে বের হইতো না আরো বেশি বের হইতো বাচ্চারা? তখন এই জিনিসটা আরো বেশি পজিটিভ চার্জ হইতো। কেন বলো? কারণ যখন 100 ডিগ্রি হবে তখন বেশি সংখ্যক ইলেকট্রন শক্তি পেয়ে যাবে, তখন দৌড়াদৌড়ি করে ওইদিকে চলে যাবে, তখন এখানে বেশি সংখ্যক পজিটিভ চার্জ হবে, এখানে বেশি সংখ্যক মাইনাস চার্জ হবে, তখন ভোল্টেজটা কি একই রকম থাকবে না বাড়বে? আরে চেঞ্জ হচ্ছে কিন্তু। তাহলে আমরা কি বলতে চাচ্ছি, আসলে আমার এই দুই টার্মিনালের যে ভোল্টেজটা, সেটা কিসের উপর ডিপেন্ড করে? আমার উষ্ণ সংযোগের তাপমাত্রার উপর। ও, তাহলে বিষয়টা দেখো, তাহলে এটা 0 ডিগ্রি রেখে যখন আমরা এটা তাপমাত্রা চেঞ্জ করতে থাকবো, তাহলে আমার কি এই থার্মোকাপলে ভোল্টেজ চেঞ্জ হয়? হ্যাঁ বাচ্চারা, চেঞ্জ হয়। এই জন্য আমরা বলছিলাম আমাদের থার্মোকাপলে তাপমাত্রা চেঞ্জের সাথে কোন মানটা চেঞ্জ হয়? ভোল্টেজ চেঞ্জ হয়। এই জন্য আমরা বলছিলাম যে থার্মোকাপলে আমাদের ধর্মটা হচ্ছে ভোল্টেজ, যত বেশি তাপমাত্রা চেঞ্জ হবে আমাদের ভোল্টেজের মানটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝছো না বুঝো নাই? তাহলে আমরা এখানে কি বুঝছি শোনা, আমরা এখানে বুঝি থার্মোকাপল কি, থার্মোকাপলে যে আসলে তাপমাত্রা চেঞ্জের সাথে ভোল্টেজ চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, যে থার্মোকাপলে আমরা তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে আসলে ভোল্টেজের মান চেঞ্জ হয়, এই জন্য আমাদের ধর্মটা হচ্ছে কি ভোল্টেজ। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। ওকে, ঠিক আছে বাচ্চারা, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।